হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা কথায় তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা এমন ঘটনার সাক্ষী হতে চলেছি। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে রেখো। বর্ষা বৈরাগী নবদ্বীপ থেকে ঘটনাটা পাঠায়। বর্ষা জানায়, দিদি ভাই, নবদ্বীপে আমাদের আদি বাড়ি। আমার বাবা যখন রেলে চাকরি করতেন, বাবার একটি জমি, নিজের জমি কেনার খুব ইচ্ছে ছিল যে আমার একটা জমি হবে, যেই জমিটি আমার মেয়ে যখন বড় হবে মেয়ের শ্বশুর বাড়িতে আমি জমিটা যৌতুকের সাথে আমার মেয়েকে দেব, মানে আমার মেয়ে জামাইয়ের জন্য। দিদি ভাই, আমি যখন আস্তে 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 বড় হই, আমার যখন বাড়ি থেকে বিবাহের জন্য পাত্র দেখতে শুরু করে, যখন আমার পাত্র দেখা চালু হয়, তখন আমার বাবা যখন প্রথম পাত্র দেখে বাবাই রিজেক্ট করেন, আমার কোনো মতামত ছিল না। দ্বিতীয় যখন পাত্র দেখেন, আমার বাবা সেই পাত্র পছন্দ করেন। আর আমারও শেষ কথা ছিল, সেটি হচ্ছে আমার বাবা মায়ের যেটি আমার জন্য ভালো মনে হবে সেই বাড়িতেই আমি বিয়ে করব। আমার বাবার কথা মতো, বাবার পছন্দ মতো, মায়ের পছন্দ মতো আমি দ্বিতীয় পাত্রর সাথে বিয়ের জন্য হ্যাঁ করি। খুব ধুমধাম করে আমার বাবা আমার বিয়ে দেয়। আমি বাড়ির একটি মাত্র মেয়ে, শুধু বাড়ির বলে না, আমাদের বংশের সবাই ছেলে, শুধু বংশের মধ্যে একমাত্র আমি মেয়ে, আর সব থেকে ছোট। খুব আদরের আমি, আমাকে বিয়েতে সবাই ভরে ভরে সোনা দেয়। আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান হলে, সেটা অন্নপ্রাশন থেকে শুরু করে জন্মদিন, বিয়ে, বিবাহ বার্ষিকী, যাই হোক, কেউ শাড়ি, পেতল, কাঁসার বাসন কেউ দেয় না, আমাদের সোনাই দেয়। যখন আমার বাবা আমাকে বিয়ে দেন, তখন আমি প্রচুর সোনার অলংকার পাই, হার, কঙ্কন, চুড়ি, কানের দুল, পাশা কানের, পাশা হার, আংটি, নাকে বড় বড় নথ, সব পাই। আর আমার বাবা আমাকে গা ভর্তি গয়না দিয়ে বিয়ে দেন। সাথে আমার বাবা যেটি ছোটবেলা থেকে মনস্থির করে রেখেছিলেন, আমার মেয়ের বিয়ের সময় মেয়েকে আমি একটি জমি দেব, যেটি যৌতুক হিসাবে দেবো। আমার জামাই আমার মেয়ে ওখানে বাড়ি করে তাদের আগামী প্রজন্ম, মানে নাতি নাতনি যেই হোক, তার জন্য যেন তারা সেই বাড়িটা তৈরি করে রাখে, থাকলে আমার মেয়ে জামাইও ওখানে থাকতে পারে তার পরিবারকে নিয়ে। আমার বাবা 2 কাঠা জমি যৌতুকে দেয়। এটা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে কেউ জানতও না, কেউ ডিম্যান্ডও করেনি। আমার বাবা যখন আমার হাজবেন্ডের 2 হাত যখন এক করে, তখন আমার বাবা ওই বিয়ের মণ্ডপে সবার সামনে বাবা বলেন যে আমার ছোটবেলার একটা ইচ্ছে ছিল, যখন আমার মেয়ের বিয়ে হবে তখন আমার মেয়েকে আমি একটি, আমার সৎ ইচ্ছায়, আমার সৎ জ্ঞানে আমি মেয়েকে একটি জমি দেব, যেই জমিটা আমার নাতি নাতনি আগামী প্রজন্মের জন্য, যদি তাতে আমার জামাই মেয়ে বা তার মেয়ের শ্বশুর বাড়ির লোক থাকতে চায়, তারা কিন্তু অনায়াসে বসবাস করতে পারে। কিন্তু মূলত আমার মেয়ের আর জামাই দুজনের নামেই জমিটা থাকবে, যাতে মেয়ে কখনো জামাইকে কোনো কারণে ছোট না করতে পারে। যদিও আমার মেয়ে করবে না, তবুও আর কোনো সময় যেন জামাইও অধিকার না করতে পারে যে এটা শুধু আমাকে তোমার বাবা দিয়েছে, তোমার না। সেখানে ঝামেলা না হওয়ার কারণে দুজনের নামেই দেয়। বোন জানায়, দিদি ভাই, আমার শ্বশুর বাড়িও খুব ভালো অবস্থা, ওদের চাষ আছে, জমি আছে, মাছের পুকুর আছে, প্রচুর দোকান আছে ওদের। আমাদের নবদ্বীপে মায়াপুরে মন্দিরের কাছে ওদের নিজেদের দোকান আছে, যেই দোকানটি খুব ভালো চলে, একটি না 3টে পরপর দোকান। তো সেখানে টাকা পয়সার কোনো কমতি নেই। কিন্তু দিদি ভাই,
ঘটনাটা ঘটলো বিয়ের ফুলসজ্জার ঠিক পরের দিন। অদ্ভুতভাবে যখন আমি ওদের বাড়ি যাই, আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো। মানে এরকম শ্বশুর বাড়ি সত্যি সত্যি বাস্তবে মনে হয় হয় নাকি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি শ্বশুর বাড়ি যখন যাই, আমাকে পরের দিন, ফুলসজ্জার পরের দিন, আমার শাশুড়ি মা আমার কাছে আসেন। আমার শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি সবাই একই বাড়িতে থাকেন। তো যৌথ একান্নবর্তী পরিবার, ওনাদের বাড়িতে দুর্গাপুজো হয় নিয়ম করে। তো আমার শাশুড়ি মা আমাকে এসে বললেন যে, বৌমা, তুমি তো সকালবেলা এত সকালে উঠবে না, একটু দেরি করে উঠো। আমাদের পরিবারে অনেক মানুষ আছে যারা কাজকর্ম করে নেওয়ার মতো। আমাদের পরিবারে সকাল সকাল ঘরের বউ উঠে কাজ করবে, এটা কখনোই শোভা দেয় না। সব থেকে বড় কথা, তুমি আমাদের বাড়ির নতুন বউ, তুমি এত খাটাখাটনি করলে পারে পাড়াপড়শির লোক হাসবে। তো সেখানে আমি বললাম, না মা, এরকম কোনো ব্যাপার না, সংসারটা তো আমারও। যদি আমাকে একটুখানি কাজ বলে দেন তাহলে ভালো হয়। মানে যতই কাজের রান্নার লোক থাক, তবুও নিজের শরীর চর্চার জন্য কিছুটা তো কাজকর্ম করতে হয়। আমার শাশুড়ি মা আমাকে বললেন, ঠিক আছে বৌমা, মাসখানেক যেতে দাও, তারপর নয় তোমাকে কাজকর্ম আমি হিসাব করে দেবো। বাবারে বাবা, কাজ করার জন্য ও পাগল হচ্ছে। আর এখনকারের মেয়েরা সত্যি কথা বলতে কাজ থেকে পালায় হাত গুটিয়ে। তুমি এখনকারের মেয়ে হো, আসলে বাবা মায়ের শিক্ষা, এই কথাটা আমার জেঠি শাশুড়ি বললেন। যাক, ভালো কথা। তো বলতে বলতে তখন শাশুড়ি মা বললেন, বৌমা, আসলে তোমাকে একটা কথা বলতে এসেছিলাম জানো। দেখো, কথা বলতে বলতে ভুলে গেলাম। আমি বললাম, হ্যাঁ মা বলুন। তখন শাশুড়ি মা বললেন, বৌমা, তোমার শ্বশুর মানে তোমার বাপের বাড়ি থেকে তো তুমি অনেক অলংকার পেয়েছো সোনার। তো তোমার অলংকার তুমি তোমার সযত্নে তোমার বাবা মা যে আলমারি দিয়েছে সেখানে রেখে দিও, কিন্তু আমাকে একটু দেখিও। কারণ দেখো, আমারও তো প্রচুর সম্পত্তি আছে, সোনা দানা সবই তো তোমার, আমার তো একটি মাত্র সন্তান। তো তুমি একটা কাজ করো, আমাকে একটু দেখিও। আসলে এটা আমার দীর্ঘদিনের একটা ইচ্ছে বলতে পারো। মানে আমার সোনা দানা দেখতে, ডিজাইন আর কি, নতুন নতুন খুব ভালো লাগে। আর এটা আমারও আছে জানো তো, আমারও এরকম সোনা জিনিসটা, আমার মনে হয় সোনার শাড়ি প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা মহিলার খুবই প্রিয়। এটা আমি মনে করি, সেটা অল্প হোক আর বেশি। এবার সেখানে গিয়ে বোন বলে, ঠিক আছে, আর শাশুড়ি মাকে বলেন আমি দুপুর বেলা সব দেখাবো, আপনি আসবেন। এবার খাওয়া দাওয়া হয়, অনেক বড় পরিবার তো। বোন বলে, দিদি ভাই, লাইন দিয়ে আমাদের বারান্দায় সবাই খেতে বসে। আর আমাদের বাড়িতে 12 মাসই, একটা দিনও বাদ না, 12 মাস আমাদের বাড়িতে কলা পাতায় খাওয়া হয়। কোনো শাল পাতা, কোনো থালা আছে, কাঁসার পেতল সব আছে আমাদের। কিন্তু ওই ভাত খাওয়া হয় সকালে বলো রাতে, এই 2 টাইম কলা পাতায়। আমাদের যেহেতু কলা বাগান আছে, ওখান থেকে প্রচুর কলা বাগান, মানে প্রচুর বড়, ওখান থেকে প্রত্যেক দিন পাতা আসে, একদম ফ্রেশ পাতা, ওতে আমরা খাবার খাই। তো আমাদের বোন বলে, দিদি ভাই, খাবার খাবার পর শাশুড়ি মা দুপুরে এসে গেটে টোকা দেয়। আমি বললাম, আসছি, একটু দাঁড়াও। আমি ভাবলাম হয়তো আমার স্বামী এসছে, কারণ আমার স্বামী দোকানে যায় সকালে। ও অ্যাকচুয়ালি কারিগর আছে, ও দোকানে যায় বসার জন্য না, কারিগররা কিরকম কাজ করছে, কিরকম কি সবকিছু দেখে চলে আসে। তো অত তাড়াতাড়ি আমি ভাবলাম ওই এসছে, খিদে পেয়েছে বেচারার। আমি ছুটে যেতে গেলাম, তখন শাশুড়ি মা আমাকে দরজার ওপার থেকে বললেন, বৌমা আস্তে আসো। আমি বললাম, ও শাশুড়ি মা। তাড়াতাড়ি মাথায় ঘোমটা তুলে দরজা খুললাম। শাশুড়ি মা দেখলাম আমার জেঠি শাশুড়ি মাকেও নিয়ে এসছেন, সকালে দুজনেই এসছিলেন। তো দুজনে তখন এসে খাটের উপর বসে বললেন, বৌমা, এবার তুমি তোমার সোনার অলংকার গুলো বের করো, একে একে দেখি কারা তোমায় কি কি দিয়েছে আর কত কত ডিজাইন।
তো আমি সব বের করে আনি। ঘরের একটা পাশে কিছু রাখা ছিল ব্যাগে, আর কিছুটা আলমারির ভেতরে, 2 ব্যাগ মতো ছিল। আমি সব নিয়ে এসে দুই মায়ের কাছে দিয়ে দিই, মানে শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি মা, সরি জেঠি শাশুড়ি মা, দুজনের কাছে দিয়ে দিই। তো তখন আমাকে শাশুড়ি মা বলল, বৌমা বসো কাছে, তুমি খুলে খুলে দেখাও। আমি বললাম, কেন মা? আমি আপনাকে দিলাম আপনার পছন্দ মতো, আগে পরে করে খুলে আপনি দেখেন, আমাকে খুলে কেন দিতে হবে? আপনি মেয়ের জিনিস নিজে কি খুলে দেখতে পারেন না? সেই অধিকার নেই? তখন জেঠি শাশুড়ি মা বললেন, ঠিক আছে বৌমা, তাহলে তুমি কাছে বসো। একে একে তারা সব অলংকারের বক্সগুলো খুলতে থাকে। সবার প্রত্যেকটা জিনিস বেশ ভারী, বেশ দামি মূল্যের, বেশ সুন্দর ডিজাইনের। প্রতি কটা জিনিস দেখতে দেখতে আমার শাশুড়ি মা একটি বক্স খোলে। যখন বক্সটা ব্যাগ থেকে বের করে, তখন শাশুড়ি মা আমাকে বলেন যে, বৌমা এই বাক্সটা তো পুরনো কেন? আমি তখন বললাম, হতে পারে আমাদের কোনো খুব কাছের বংশের কেউ দিয়েছে, এটা হয়তো তার পৈতৃক সম্পত্তি, হতে পারে সেই অলংকারটা সেই বক্সেই সযত্নে রাখা ছিল, ওটি ধরেই দিয়েছে, আমি তো বাড়ির মেয়ে। তো আমার শাশুড়ি মা তখন বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো। যখন উনি খোলেন, ওর মধ্যে একটা পেন্ডেন্ট ছিল, মানে একটা গলার যে লকেট থাকে সেই লকেট, এত বড় একটা সূর্যমুখী ফুল করা, অনেক পুরনো আদলের কারুকার্য ওর মধ্যে করা আছে, কিছুটা স্টোন ওয়ার্ক করা, সেটা বের করেন, বেশ ভারী। আমার শাশুড়ি মা হাতে নিয়ে বললেন, সোনাটা তো খুব পুরনো বৌমা, এটা তোমায় কে দিয়েছেন? আমি বললাম, মা আমাকে হাতে দেন বক্সটা, আমি দেখে জানাচ্ছি। ওর মধ্যে লেখা ছিল দিদু ঠাকুমা। আমি তখন বললাম, ও আচ্ছা, তার মানে এইটা আমাকে আমার দিদুর, মানে আমার মায়ের যে মা ছিলেন তার যে বোন, মানে আমি তাকে দিদু ঠাকুমা বলতাম, মানে আমার মাসিমণি, তো সে দিয়েছেন। তখন বলল, ও আচ্ছা, উনি অম্বিকা কালনায় থাকেন। তো দেখে তারা অবাক হলেন যে অনেকটা ভারী, অনেকটা পুরনো একটা লকেট, মোটামুটি 3-4 ভরি তো ওজন হবেই, অনুমান করা যায়, বেশ ভারী। আমার শাশুড়ি মা বললেন, বৌমা এত সোনা তুমি কি তোমার কাছে রাখবে? দেখো আমি ভেবেছিলাম এখন তো এত মানুষ সোনা দেয় না ভারী ভারী। হ্যাঁ, সোনার অলংকার মানুষের দেয়, কিন্তু অনেক ভারী ভারী অলংকার বাড়িতে রাখাটা আমার মনে হয় ঠিক না। কারণ যদি এক কান দোকান হয়, তাহলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাবে। হয়তো এক কান দোকান হলে হতে পারে ডাকাত পড়লো বৌমা, চুরি হয়ে যেতে পারে। আমি তখন বললাম, মা আপনি যেটা ভালো বোঝেন আপনি সেটা করেন, এতে আমার কিছু বলার নেই। তো শাশুড়ি মা বললেন, আচ্ছা রাতের বেলা তোমার শ্বশুর মশাই আসলে, খোকাও থাকবে, তোমার জেঠু শ্বশুর মশাইও থাকবেন, সবাই থাকবেন, যখন পরিবার তখন একটা বসে আমরা আলোচনা করব। তাতে আমার মতামত হ্যাঁই হলো। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, আমার শাশুড়ি মা রাতের বেলা খেতে বসে সোনার কথা কিছুই কাউকে বললেন না। রাতের বেলা একটা খটকা লাগলো, শাশুড়ি মা কি ভুলে গেলেন? তো শাশুড়ি মা কিছু বললেন না, আমিও শাশুড়ি মাকে বড় মুখে কিছু বলতে পারিনি। সবে 4-5 দিন হচ্ছে বিবাহিত জীবন, নতুন বউ, আমার তো মুখে মুখে কথা বলাটা শোভা দেয় না। আমার রাতের বেলা হাজবেন্ড আমাকে বললেন যে, কি গো তুমি রাতে কি চিন্তা করছো এত? আমি ওকে বিষয়টা বলবো বলবো করে বললাম না। আমি বললাম, না না ওরকম কিছু না, কি চিন্তা করব, কিছুই না। আমাকে বললো, তুমি সত্যি কথা বলছো? আমি বললাম, হ্যাঁ আমি সত্যি কথা বলছি। যাক, তারপর কোনোভাবে একটা অদ্ভুত জিনিস আমার সাথে ঘটলো। রাতের বেলা আমার ঘরে চুরি হলো। আমার দরজা ভিতর থেকে ভেজানো ছিল, কিন্তু আমার দরজা সকালবেলা উঠে দেখলাম ভেতর দিয়ে আটকানো, কিন্তু আমার ঘরে জিনিস নেই। আমি সন্দেহটা কাকে করব? হে পরমেশ্বর, আমার সন্দেহ তো জাগছে আমার স্বামীর ওপর, কিন্তু আমার স্বামীর এত খারাপ অবস্থা না যে আমার সোনা নিয়ে
ও বিক্রি করে দিল, মায়ের কাছে দিল, কোথায় রাখলো? বাইরে কি কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে? ও কি সেখানে পাঠিয়ে দিল? কোথায় গেল? জিজ্ঞেস করতে পারছি না, কিন্তু আমার আলমারিতে একটাও সোনা নেই। যত অলংকার সব আমার আলমারি ফাঁকা। সকালে বসে কাঁদছি, না ভয়তে জিজ্ঞেস করতে পারছি, না ভয়তে বলতে পারছি। খুব ভয় লাগছে, খুব কষ্ট হচ্ছে, কাঁদছি। আমাকে আমার হাজবেন্ড উঠে বলল, এই তুমি কাঁদছো কেন বর্ষা, কি হয়েছে গো? হ্যাঁ, সকালবেলা উঠে কাঁদছো, মায়ের জন্য বাবার জন্য মন খারাপ করছে? আমি বললাম না। বলছে কি হয়েছে? আমি বললাম, দোহাই তোমায়, মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো, একটা কথা বললে তুমি রাগ করবে না? আমাকে বলল, না তুমি বলো, নির্দ্বিধায় বলো, রাগ করবো কেন? কি হয়েছে? আমি বললাম, আমার ঘরের সব অলংকার চুরি হয়ে গেছে। ও চিৎকার করে বলল, কি? তোমার অলংকার মানে যত বিয়ের সব তোমার বাবা মা দিয়েছিলেন সেগুলো? আমি বললাম, হ্যাঁ, একটা অলংকারও নেই, শরীরে যা আছে তাই, এছাড়া কিছু নেই। আমাকে আমার হাজবেন্ড বলল, তুমি কি বলছো এসব কথা? মা শুনলে খুব রাগারাগি করবে। আমি বললাম, আমি জানি না। আমি বললাম, শাশুড়ি মা বকবেন, কিন্তু আমার এত সোনা গেল কোথায়? তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে, দেখো বর্ষা, এখন কোনো কথা সকালে বলো না। এখন বাড়িতে সবাই কাজে কর্মে বেরোবে, খাওয়া দাওয়া হচ্ছে, রান্না হচ্ছে, কিছু বলো না। যা বলার তুমি আমরা সবাই বেরিয়ে যাওয়ার পর বলো, এখন কিছু বলো না। যদি জানতে চাই আমি জানি কি না, তাহলে পরে তুমি ফোন করে মায়ের সাথে কথা বলিয়ে দিও। আমি বললাম, ঠিক আছে। গুমড়ে গুমড়ে রয়েছি, চুপ করে আছি। আমার এত সোনা গেল কোথায়? 5 দিন মাত্র হচ্ছে বিবাহিত জীবন। আমি কি বলবো শাশুড়ি মাকে? কালকে যদি শাশুড়ি মাকে দিয়ে দিতাম ভালো হতো, কিন্তু আমি তো দিইনি। আমার প্রচন্ড ভয় লাগছে। মা যখন সবাই চলে যায়, মায়ের কাছে গেলাম। শাশুড়ি মা পুজো দিচ্ছেন, মায়ের কাছে গিয়ে পেছনে বসে মাকে বললাম, মা একটা কথা বলবো। শাশুড়ি মা হেসে আমাকে বললেন, এই দাঁড়া মারে, আগে পুজোটা করে নি। অনেক পুরনো নারায়ণ শিলা আছে তো, দাঁড়া, 100 বছরের ওপর, রেগে গেলে সংসারে খুব ক্ষতি নামবে, একটু দাঁড়া, পুজোটা দিয়ে নি, আর কিছুটা সময় পর নয় তুই বলিস। আমি তখন বললাম যে, ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই, আপনি পুজোটা দিয়ে নেন। আমি চোখের জল ধরে রাখতে পারছি না। পুজোটা দেওয়ার সাথে সাথেই যখনই মা উঠে আসলেন, আমাকে বললেন, কি রে, কাঁদছিস কেন রে মা? কিরে, কাঁদছিস কেন রে মা তুই হঠাৎ? কি হয়েছে? মা বাবার কথা মনে পড়ছে রে মা। দেখ মা, যখন আমার বিয়ে হয়েছিল, তখন নতুন শ্বশুর বাড়িতে এসে আমারও আমার মা, ভাই, বোন সবার কথা মনে পড়তো। বাবা তো সে কবেই মারা গেছেন, বাবার কথা তো সব সময় মনে পড়তো, সে বিয়ের আগে কি পরে, আজও মনে পড়ে। কি হয়েছে বল, মায়ের কাছে যাবি? খোকাকে ফোন কর, এক্ষুনি তুই চলে যা। আমি বললাম, না মা, আমি মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদছি না। আমার সোনা, বলছে সোনা, কি হয়েছে তোর সোনার? কি হয়েছে, সোনার জিনিস পাচ্ছিস না? আমি বললাম, না মা। তখন শাশুড়ি মা আমাকে বললো, আমার সাথে চল। আমি মাকে নিয়ে গেলাম। মা পুরো কথাটা শুনছেনই না। তখন মাকে বললাম, মা, আমার যত সোনা আলমারিতে ছিল না মা, একটা সোনা নেই, সব যেন কোথায় হারিয়ে গেছে। শাশুড়ি মা আমাকে বললি, কালী তুই কি বলছিস? সর্বনাশ করেছে, সংসারে সোনা হারানো খুব খারাপ বাজে জিনিস। তোর এত সোনা সব কোথায় হারিয়ে গেছে? বাড়িতে হই হই পড়ে গেল, কাজের বউরা, কাজের লোকরা, মানে বাড়িতে সবাই, আশেপাশের গ্রামের লোক ছুটে এলো। নতুন বউ, সব সোনা চুরি হয়ে গেছে। কিন্তু না ডাকাতি হয়েছে না চুরি হয়েছে, আমি নিজেও জানি না। কিন্তু সবাই বলছে যে ডাকাতি হয়ে গেছে, কিন্তু ডাকাতি কোথা থেকে হবে? আমার ঘরের দরজা ভেতর থেকে রাতে যেরম বন্ধ করে শুয়েছি সেই রকমই আছে, কিন্তু সোনা নেই। আমি আমার বাবাকে ফোন করলাম। বাবা বলল, কি বলছিস মা, কি করে সম্ভব? এত আমাদের আত্মীয়র সবার সোনা দানা, তুই তো জানিস আমাদের আত্মীয়র মধ্যে সোনা ছাড়া কেউ কিছু দেয় না।
আত্মীয় লোকজন জানলে কি খারাপ ভাববে, কি বলছিস? আমি বললাম, হ্যাঁ বাবা। আমার বাবা মা সেদিনকে সন্ধ্যায় আমাদের বাড়িতে ছুটে আসে, এসে বলল, বিআই মশাই, বিআই মশাই, কি শুনছি, মেয়ে কি বলছে? তখন আমার শ্বশুর মশাই বললেন, কি বলবো, আমার নিজেরও খুব খারাপ লাগছে, সোনাগুলো পাচ্ছে না, ও কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না জানেন। আর বলছে ঘরের ভেতরে দরজা বন্ধ ছিল, সবাই সন্দেহ চোখে দেখলো তখন আমার স্বামীকে। এটা স্বাভাবিক, ওর উপরেই নজরটা পড়বে। তখন আমার হাজবেন্ডকে ফোন করে ডাকানো হলো। আমার বাবা রেগে একদম মানে খুব খারাপ অবস্থা, পুলিশ থানা হলো, আমার স্বামীকে ডাকা হলো, আমার স্বামী আসলেন। আমার স্বামী আসার পর আমার স্বামী বললেন, এসব পুলিশ কেন বাড়িতে? খুব বাজে একটা কাণ্ড হলো। আমার স্বামী তখন ওই মুহূর্তে বললেন, 5 দিনের আমার সাংসারিক দাম্পত্য জীবন শেষ। আমাকে আমার স্বামী বললেন, আমি তোমাকে নিয়ে আর সংসার করব না, তুমি আমাদের বাড়িতে, ওরা অ্যাকচুয়ালি জমিদার টাইপের তো, বললো আমাদের বাড়িতে তুমি পুলিশ আনিয়েছো। আমি বললাম না, আসলে আসলে বাবা রেগে গিয়ে বলল, না তুমি আর এই বাড়িতে থাকবে না, তুমি এখান থেকে বিদায় নাও, এই মুহূর্তে তুমি যাও। কত টাকার সোনা তোমার ছিল, তোমার আত্মীয়রা দিয়েছেন যারা, সবাইকে বলতে বলো, আমাকে 1 বছর টাইম দিতে হবে, অনেকটা সোনা আমি সব তোমাকে 1 বছরের মধ্যে দিয়ে দেবো, 1 বছর পর না, সেটা 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে। তখন আমি বললাম, তুমি ভুল বুঝছো, তুমি বোঝার চেষ্টা করো, মানে এটা রাগে হয়েছে, বাবা রাগ বশত করে ফেলেছে। তুমি বিশ্বাস করো, ওকে একা সাইডে নিয়ে গিয়ে অনেক বোঝানোর চেষ্টা করি, কারণ আমার শ্বশুর বাড়ির প্রতি কটা মানুষ ভালো, তারা কেউ খারাপ না। কিন্তু আমার স্বামী ওই সময় রাগবশত কথাটা বলতে আমার বাবাও রেগে গিয়ে বলল, চল মা চল, দরকার নেই চোর পরিবারে তোর সংসার করার, এরা সবাই চোর। খুব বাজে ওই কথাটা বলাতে আমার শ্বশুর বাড়ির জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর, আমার শ্বশুর মশাই সবাই তেড়ে আসে বাবার উপরে। যখন তেড়ে আসে তখন আমারও মাথায় রাগ চড়ে যায়, খুব খারাপ একটা সিচুয়েশন হয়, ওখান থেকে বাবার সাথে চলে আসি বাড়ি। আজও আমি আমার বাবা মায়ের সাথেই থাকি। সেই সোনার টাকা আমার স্বামী ধরে দেয়, কিন্তু প্রশ্ন ছিল, আমার স্বামী যদি সেই সোনা নিত তাহলে নিশ্চয়ই টাকাটা দিত না, স্বামী ছাড়া কেউ তো নেওয়ার মতোও ছিল না। কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছিলাম গিয়ে সোনার হদিশ করতে, আমাদের বলেছিল সেই জমিদার বাড়িতে জিন আছে, সেই জিন কোনো কারণে সেই সোনা সরিয়ে দেয়। আমাদের বোন বলে, দিদি ভাই, আমি আমার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলি গত 2 মাস আগে, আমার হাজবেন্ডও বিয়ে করেনি, আমার হাজবেন্ড আমাকে একটাই কথা জানায়, আমি এখন তোমাকে নিয়ে সংসার করতে চাইলেও আমার জ্যাঠা কাকা আমার বাবা সেই সহমত দেবে না, কারণ সেদিন গায়ে হাত তোলাতুলি পর্যন্ত হয়ে যায়। জমিদার মানুষরা না খুব রাগী হয়, ওরা কিছু ভোলে না। আমি তোমার সাথে সংসার করতে চাই, কিন্তু আমি বাড়ির অমতে করতেও পারবো না, আমি তার জন্য বিয়েও করিনি, বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য অনেক সুব্যবস্থা করেছিল। এবার তুমি বলো কি করবে? আমি তখন শুধু জানতে চেয়েছিলাম, যদি সংসার না হয় না হোক, কিন্তু আমার সংসারটা ভাঙলোটাকে, এটা জানা খুব দরকার ছিল। তখন আমার স্বামী বলেছিল, আমাদের বাড়িতে একজন জিন রাখা আছে। হ্যাঁ, এই জিনটা আমার পূর্বপুরুষ, তাদের সময়কার, তখন তারা মাটি জমিতে লাঙল মানে চাষ করা, লাঙল দেওয়া, বাজার থেকে কিছু আনাতে হলে, কিছু পাঠাতে হলে সেই জিনের মারফতে কাজ করত। কারণ 3 পুরুষের ওপরে যে যিনি ছিলেন বড় বাবা, উনি একজন বিশাল মাপের তান্ত্রিক ছিলেন। ওনার কাছে 2টো জিন ছিল। উনি যখন মারা যান তখন একটি জিন চলে যায়, আর একটি জিন আজীবন এখনো পরিবারে আছে। আর এই জিন সেদিনকে সোনার অলংকারগুলো নিয়ে অন্যত্র রেখে আসে। সেই সোনার হদিশ আমার স্বামী, তার মা, শ্বশুর মশাই,
জ্যাঠা শ্বশুর সবাই পায় পরে, কিন্তু রাগবশত জিদবশত তারা আর যোগাযোগ করেনি। এটি আমার স্বামীর মুখ থেকে গত 2 মাস আগে শোনা। একটি জিন আমার সংসারটা কেন নষ্ট করলো সেটা আমি জানি না, তারাও জানে না, শ্বশুর বাড়ির লোক। কিন্তু খুব খারাপ অবস্থা হওয়ার পর ছাড়াছাড়িটা হয়ে যায়। আজ আমরা দুজনেই সংসার করতে চাই, কিন্তু করতে পারছি না। আর মনে হয় না ওই জিন আমাদেরকে ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে সংসার করতে দেবে। দর্শক বন্ধুরা, এই ঘটনাটা বর্ষা বৈরাগী নবদ্বীপ থেকে পাঠায়। বলে, দিদি ভাই যদি কোনোদিন চান আপনি আমার বাড়িতে নবদ্বীপে অ্যাড্রেসও দেয়, বলে আপনি আমার নিজের বাড়িতে মানে মা বাবার কাছে এসে আপনি এখানে থাকুন, 5 দিন 6 দিন 1 মাস আপনি থাকুন, জানুন সত্যতা। আমরা এরকম মানুষই না যে আমরা মিথ্যে বদনাম দেব। আর আমার শ্বশুর বাড়ির লোকও খারাপ না, কিন্তু একটা জিনের জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেল। জানি না সেই মহিলা জিনটি কেন এরকম করেছিলেন। এই হচ্ছে আজকের ঘটনাটা। চলো তোমাদের কমেন্টের নামগুলো পড়ি। প্রথম কালকে কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, সুপর্ণা দি, বং হিন্দু হেসেল, স্বপ্না বাজাল দিদি ভাই, আমাদের পিয়ালি ভারদ্বাজ, হ্যাঁ আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপরে আমাদের পরপর দুটো কমেন্ট করেছো পিয়ালি, তারপরে শুভঙ্কর ঘোড়ই, তারপরে শামিমা সামরোজ, তারপর মিম কমেন্ট করেছো মৌয়া পল, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মন্ডল দিদি ভাই, শ্বেতা কোলে, তুমি কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি বোন, তুমি কেমন আছো? জবা দেবী কমেন্ট করেছো, বলেছো হ্যালো সোনা দিদি ভাই, আপনি এত সুন্দর গুছিয়ে বলেন, এখানে খুবই ভালো লাগে আপনার কথাগুলো শুনতে। আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। আপনার কমেন্টের মাঝে মাঝে কেউ কিছু ভুল কথা বলে কি আপনার ঘটনাগুলোকে নিন্দে করে, এগুলো ভালো না, আমি ভালো না। আচ্ছা, 3টের সময় যে ঘটনাটা দিয়েছেন খুবই ভালো লেগেছে শুনে, খুবই ভালো। আচ্ছা, এবার আমি একটা কথা বলি বোন, সেটা হচ্ছে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। তো তো দেখো, সব মানুষ যে আমার পরিবারের ভালো হবে এরকম তো কোনো কথা নেই। যার যার মতামত। এবার যদি কেউ ওখানে নেগেটিভ কমেন্ট করে, সে করতেই পারে, সেটা তার মতামত। দেখো, তাতেও আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ সে তার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা সে ওয়াচ করেছে, দেন আমার মূল্যবান সময় দিয়ে টাইপিং করেছে এত বড়, তাহলে তাকে তো অসংখ্য ধন্যবাদ দেওয়া দরকার, তাই না? করছে করুক, তাতে কি আছে। তারপর কমেন্ট করেছো বাবু সোনা গের, তারপর কমেন্ট করেছো রূপা দে, টুকু সাবারবাল, পার্থ দাস, তারপরে আবারও টুকু সাবারবাল কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে শ্বেতা কোলে, স্বপন রাউত বোন কমেন্ট করেছো, পার্থ দাস, তারপরে শ্রাবণী হাজরা নো ওয়ান ভাই বলেছো সোনুকে নিয়ে একটা শর্ট ফিল্ম করো। আচ্ছা বাবা, ও যা শয়তান হয়েছে না, এইখানেই শুয়ে রয়েছে আমার পায়ের এখানে। আমি না পা টান করতে পারি না কিছু, একটা পায়রাকে তুলে বসে রয়েছি, এইখানে বসে রয়েছে। যেখানে থাকবো ওখানে ল্যাজের মতো গিয়ে বসে থাকবে। তারপরে পার্থ দাস বলেছে জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, মা গো মা সবার মঙ্গল করো। তারপরে সন্ধ্যা মন্ডল দিদি ভাই, তারপরে আমাদের কমেন্ট করেছো ভারতী দত্ত দিদি ভাই, বলেছো ভয়ঙ্কর একটা ঘটনা শোনালে শোনাবোন, তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, আরো অনেক কিছু জানার অপেক্ষায় রইলাম। তুমি খুব ভালো সোজা সরল মেয়ে, আরো ভালো লাগে শোনা। মিষ্টি বোন, অনেক ভালোবাসা নিও, ভালো থেকো সুস্থ থেকো। তুমিও খুব ভালো থেকো দিদি ভাই, যেখানে আছো সবাইকে নিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা দিন আনন্দ করে কাটাও। আর একটা একটা করে সময় যাচ্ছে, আমাদের আয়ু কমছে। যাই হোক, মৌ রয়, আমি তোমাকে ভালোবাসি বনু, হেল্প মি বনু। আচ্ছা, অবশ্যই হেল্প করব, তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অবশ্যই কি প্রবলেম জানবো, তারপরে মায়ের আদেশ অনুসারে আমি কাজ করব, ঠিক আছে? আর নাম্বার কিন্তু কমেন্ট পিন বক্সে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। প্রিয়া দাস তারপর কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি, দাদাভাই বলেছেন অনেকদিন পর শোনা কথায় খুব দুর্দান্ত ভয়ানক ঘটনা শোনালাম,
শুনলাম, সরি, শোনা বোন, আগামীকাল এমন ভয়ানক ঘটনা শোনার জন্য অপেক্ষায় থাকবো বোন। রাতের বেলায় আবার আসছি কিন্তু ঘটনা শুনতে অবশ্যই। আজকে রাতে আমাদের বেঙ্গলি ব্লগার শোনায় খুব দুর্দান্ত, গায়ে শিহরণ দেওয়ার মতো, রাতে চমকে ওঠার মতো, ঘুম না আসার মতো ঘটনা দেবো, কথা দিলাম। তারপরে সন্ধ্যা মণ্ডল, সুজাতা দিদি ভাই, রমা কর্মকার দিদি ভাই, সন্ধ্যা মণ্ডল দিদি ভাই, নীলিমা সিং, সোমা দাস পরিবার থেকে আব্দুল হক ভাই, তারপর শ্বেতা কোলে বনু, তারপর পিয়ালি ভারদ্বাজ, ববিতা পূজা দাস, তারপর গায়ত্রী মুখোপাধ্যায়, তারপর পার্থ দাস, তারপর কমেন্ট করেছো সেরার সেরা কমেন্ট করেছো আজকে 1 নম্বরে পার্থ দাস, 2 নম্বরে আমাদের পিয়ালি ভারদ্বাজ। তো চলো এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে ঠিক রাতে, টাটা।